আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ড্রামাটা হচ্ছে একটা টাইম ট্রাভেল ড্রামা, যেটা অনেক বেশি ইন্টারেস্টিং। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ড্রামা শুরু হয় দালিং রাজ্যের রাজা ফ্যাংজিংকে দেখিয়ে। তার সামনে সমস্ত অফিসিয়ালরা হাঁটু গেড়ে বসেছিল। আর ফ্যাংজিং এর কথা থেকে বোঝা যাচ্ছে সে অনেকটা ইবেল টাইপের মানুষ। তখন সেখানে কনকুবাইন লি আসে। সে ফ্যাংজির কাছে যায় এবং একটা পালক দেখিয়ে বলে এই পালকটা তার অনেক পছন্দ হয়েছে। এটা সে মিনিস্টার ওয়াংয়ের থেকে পেয়েছে। আর সে এই পালকটা সৌন্দর্য বাড়াতে এতে কিছুটা রক্ত লাগিয়েছে। তখন মিনিস্টার ওয়াং পালকটা দেখে বলে এটা অনেক পবিত্র একটি পালক। এর মধ্যে সে রক্ত লাগিয়েছে, এর জন্য তাকে হেভেন থেকে শাস্তি দেওয়া হবে। এটা শুনে লি তার কাছে যায় আর তাকে বলে যদি তাকে শাস্তি দেওয়া হয় তাহলে রাজা তাকে রক্ষা করবে। এসব বলে আসার সময় সে পা পিছলে পড়ে যায় এবং এতে করে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। সাথে সাথে সে সেখানেই মারা যায়। তবে একটু পর তার যখন চোখ খুলে, তখন সে দেখে ফ্যাংজিং সে মিনিস্টারকে মেরে ফেলেছে। লিয়ের জ্ঞান ফিরেছে দেখে ফ্যাংজিং তার কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে সে কি এখন খুশি হয়েছে। এটা শুনে লি চিৎকার করে ওঠে, হ্যালো এভরিওয়ান, মোস্টে আমার অভিজ্ঞতা আসলে দারুণ। এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম। আমার সবচেয়ে পছন্দের গেম হলো প্লিঙ্কো। এর মজা বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না, ট্রাস্ট মি। এটি আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা। আপনি যদি গেমিং পছন্দ করেন তাহলে মোস্টের রয়েছে দারুণ সব ইন্টারঅ্যাক্টিভ গেম। এখানেই পাবেন লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সুযোগ। মোস্টের রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজে লেনদেন করা যায়। সঙ্গে আছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিমিং দেখারও সুযোগ আছে। নিজের প্রোমো কোডটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফার ও ফ্রি স্পিন। এই এক্সাইটিং অপরচুনিটিটা মিস করবেন না। এখানে সিন কাট হয়, আমাদের মডার্ন দুনিয়ার দৃশ্য দেখানো হয়, যেখানে কনকুবাইন লিয়ের মতো একটা মেয়ে ছিল। এই মেয়েটা হচ্ছে আর্কিওলজিস্ট, তার নাম হচ্ছে জিনান। জিনান মাটি থেকে বিভিন্ন পুরনো জিনিস খুঁজে বের করে। আজকে সে একটা মাথার খুলে পেয়েছে, আর সেটা নিয়ে সে রিসার্চ করছিল। তখন সেখানে তার ফ্রেন্ড আসে আর প্রাচীন তালিং রাজ্যের রাজা এবং তার ইবিল কনকুবাইনের কথা বলতে থাকে। ইতিহাসে সবাই তাদেরকে একটা ইবেল কাপড় হিসেবে জানে। তখন জিনান তার হাতে থাকা মাথার খুলিটার পেছনে একটা ছিদ্র দেখতে পায়। মনে হচ্ছিল তার মাথার পেছনটা হয়তো অনেক জোরে আঘাত পাওয়ার জন্য ভেঙে গিয়েছে। এই বিষয়টা বোঝার জন্য সে ভাঙা জায়গার উপর পৌ দেয়, তার সাথে সাথে সেখানে কোনো একটা ম্যাজিকের মতো হয়ে যায়। আমাদের আবারও প্রাচীন যুগের দৃশ্য দেখানো হয়। জিনানের যখন জ্ঞান ফিরে তখন সে চারপাশের সবকিছু অ্যানালাইজ করে বুঝতে পারে সে কোনোভাবে অতীতে চলে এসেছে। সে এটা বিশ্বাস করতে পারছিল না। সে এই ইবেল কনকুবাইন লিয়ের মধ্যেই আছে। এটা বুঝতে পেরে সে অনেক হতাশ হয়ে যায়। তার হাতে তখন তার মেট ব্যান্ডেজ করে দিচ্ছিল। একটুখানি ভুল হয়ে যায় বলে সে মেট তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, যেন সে তাকে না মেরে ফেলে। এতে করে জিনান আরো হতাশ হয়ে যায় আর ভাবতে থাকে এখানে সবাই তাকে অনেক খারাপ মনে করে। তখন সে জানতে পারে ফ্যাংজিং প্রতি রাতে তার সাথেই ঘুমায়। এটা শুনে সে অনেক চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর ফ্যাংজিং সেখানে আসে এবং দেখে জিনান মাটিতে শুয়ে আছে। তখন জিনান জানায় তার পিরিয়ড হয়েছে। ফ্যাংজিং বলে অনেকদিন তো তার পিরিয়ড হতো না, তাহলে হঠাৎ কেন হলো? জিনান কোনোভাবে কথা ঘোরায় আর ফ্যাংজিংকে জড়িয়ে ধরে তার মাথার পেছনে হাত দিয়ে চেক করতে থাকে তার মাথার পেছনে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। তখন ফ্যাংজিং উল্টো তাকে তার কাছে টেনে নেয় আর তার মাথার পেছনে হাত দেয়। আর একটু পর দেখা যায় তারা দুজন একসাথে ঘুমিয়ে আছে। জিনান মনে মনে ভাবতে থাকে সে সিনেমাতে দেখেছে মানুষ যে কাজের জন্য অতীতে আসে সে কাজটা করলে আবারও ফিরে যায়। তাহলে সে কেন তার মাথার পেছনে হাত দেওয়ার পরও সে ফিরে যাচ্ছে না? এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। তখন দেখা যায় ফ্যাংজেং ঘুমাচ্ছিল না, তার পাশে একটা বিহির ধূপ জ্বালানো ছিল। এরপর সিনে আমাদের দেখানো হয় ফ্যাংজি মডার্ন দুনিয়ায় রয়েছে। সে একটা মিউজিয়ামে ছিল যেখানে জিনানো ফ্রেন্ডের সাথে ছিল। সে সেখানে প্রাচীন দালিং রাজ্যের রাজার ইতিহাসটা বলছিল। ফ্যাংজিং একটা মাস্ক পরে নেয় আর দূর থেকে জিনানকে দেখতে পায়। জিনানও তাকে দেখতে পায়, তবে সে তাকে চিনতে পারে না। তবে তাকে দেখে মনে হচ্ছিল সে তাকে চিনে, এর জন্য সে তার সাথে কথা বলার জন্য যায়। কিন্তু ফ্যাংজিং সেখান থেকে পালানোর চেষ্টা করে। ফ্যাংজি তার নাম জিজ্ঞেস করলে সে তার নাম বলে। তখন চারপাশে সবকিছু কাঁপতে থাকে। ফ্যাংজি তার পাশে থাকা একটা কাছের বক্স হাত দিয়ে ভেঙে ফেলে। সাথে সাথে প্রাচীন যুগের জিনানের জ্ঞান ফিরে আসে। সে তার পাশে ফ্যাংজিংকে দেখতে পায় আর আবারও তার মাথা টাচ করতে গেলে ফ্যাংজিং জেগে যায়। তাই জিনান আবারও ঘুমিয়ে পড়ে। তখন আমরা ফ্যাংজির হাতে একটা কাটা চিহ্ন দেখতে পাই, মনে হচ্ছিল তার হাতে কাছ লেগে কেটে গিয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং কথা হচ্ছিল সে তার ওয়াইফ
লিকে জিনান বলে ডাকছিল। এরপর ফ্যাংজি লিয়ান নামের একটা ছেলের সাথে দেখা করতে যায়। তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি ফ্যাংজি লিয়ানের সাহায্য করতে গত রাতে জিনানের স্বপ্নের মাঝে প্রবেশ করেছিল। সে লিয়ানকে বলে সে স্বপ্নের মধ্যে একটা অদ্ভুত জায়গা দেখতে পেয়েছে, সেখানকার মানুষের পোশাক, কথাবার্তা, ধরন সবই আলাদা ছিল। সে লিয়ানকে এই বিষয়ে জিজ্ঞেস করলে লিয়ান বলে সে তো কোনো ফরচুন টেলার নয়। ফ্যাংজিং সেখান থেকে যাওয়ার আগে তাকে বলে যায় সেও যেন এই পদ্ধতিতে তার বোনের সাথে যোগাযোগ করে। পরদিন জিনান সবসময়ের মতো ফ্যাংজির সাথে কোর্টে আসে। তবে জিনানের এসব খুব বোরিং লাগছিল। তখন তার মনে পড়ে সে তো এখানে ইভিল কনকুবাইন, তাই সে লির মতো করে আচরণ করতে যায় আর একজন অফিসিয়ালকে ডেকে তার সাথে অনেক রুডভাবে ব্যবহার করে। ফ্যাংজি তাকে জিজ্ঞেস করে সেসব কি করছে। এটা হচ্ছে এ রাজ্যের ডিউক এবং তার বাবা। এটা শুনে জিনান আরো বেশি অবাক হয়। আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। একটা ঘরে জিনান পায়চারি করছিল। তখন সেখানে একজন গার্ড ফ্যাংজিংকে নিয়ে আসে। ফ্যাংজিং অনেক ট্রাঙ্ক অবস্থায় ছিল। লোকটা চলে গেলে জিনান ভাবে সে সিনেমাতে দেখেছে গল্পের মেন লিড দুজনের মধ্যে একজন মারা গেলে আরেকজন আসল সময় ফিরে আসে। সে যদি এখন ফ্যাংজিংকে মেরে ফেলে তাহলে হয়তো সে তার দুনিয়াতে ফিরে যেতে পারবে। এটা ভেবে সে ফ্যাংজিংকে মারার জন্য যায়। তবে ফ্যাংজিং তাকে ধরে ফেলে আর জিজ্ঞেস করে সে কি তাকে মারার চেষ্টা করছিল। জিনান কোনোভাবে কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর জিনান একা একা ভাবছিল সে এখন কি করবে। দেখা যায় সে এই প্রাচীন যুগের বেশ কিছু জিনিস সংগ্রহ করে রেখেছিল তার সাথে মডার্ন দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য। জিনান যেহেতু একজন আর্কিওলজিস্ট ছিল, তাই তার কাজ ছিল এরকম পুরনো জিনিসগুলো সংগ্রহ করা। তাই সে এখানকার সবকিছু গুছিয়ে রাখছিল। তখন সেখানে তার মেড আসে আর তাকে একটা ড্রেস দিয়ে বলে আগামীকাল এ রাজ্যের প্রিন্স ফিরে আসবে, তাই সে যেন এটা পরে রেডি হয়ে নেয়। তাকেও রাজার সাথে যেতে হবে প্রিন্সেসকে রিসিভ করার জন্য। পরদিনে জিনান আর ফ্যাংজিং চলে যায় প্রিন্সেসকে রিসিভ করার জন্য। আমাদের প্রিন্সেসকে দেখানো হয় যার নাম জিফান। প্রিন্সেস ছিল এ রাজ্যের জেনারেল। সে তার গার্ডের থেকে জানতে পারে কনকুবাইন লি কোনটা। সে যেহেতু কনকুবাইন লি এর নামে অনেক বদনাম শুনেছিল, তাই সে জিনানের দিকে তার বর্ষাটা ছুড়ে দেয়। এরপর সে কোর্টে আসে ফ্যাংজি সহ সব অফিসিয়ালদের সাথে দেখা করতে। প্রিন্সেস এখানে এসে তার ভাইকে বলে সে যেন তার ওয়াইফকে ছেড়ে দেয়। তবে ফ্যাংজি যেহেতু কনকুবাইন লিকে অনেক পছন্দ করত, তাই সে তাকে ছাড়তে রাজি হয় না। এখান থেকে রাগ করে প্রিন্সেস যখন ফিরে যাচ্ছিল তখন তার সাথে লিয়ানের দেখা হয়। তাদের দুজনের এ ভাব দেখে আমরা বুঝতে পারি তাদের মধ্যে অতীতে কিছু একটা হয়েছিল। আবার জিনানকে দেখতে পাই যাকে তার মেডে সে একটা মেডিসিন দিয়ে যায়। এটা কিসের মেডিসিন জিজ্ঞেস করলে মেড জানায় এটা তো সে রোজ খায়। তবে জিনান এবার এটা খেতে চায় না, তাই মেড চলে গেলে সেটা লুকিয়ে ফেলে। কিছুক্ষণ পর সে একটা রুমে যায় যেখানে অনেক বাদ্যযন্ত্র বাজানো ছিল আর সেখানে ইং নামের একটা ছেলে বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। সব মেয়েরা তার অনেক প্রশংসা করছিল। সেখানে মোটা দুইটা মহিলা ছিল যারা ইংকে কেনার জন্য অনেক টাকা বলতে থাকে। জিনান বুঝতে পারে এই মহিলারা ইংকে অপমান করার চেষ্টা করছিল, তাই সে সামনে এগিয়ে যায় আর সে মহিলাদের সাথে দামাদামি করতে শুরু করে। এই বিষয়টা ইংয়ের অনেক খারাপ লাগে, তাই সে একটা হেয়ার পিন নিয়ে নিজেকে মেরে ফেলার চেষ্টা করে। তবে জিনান তাকে বাঁচিয়ে নেয়। এতে করে তার হাতেও কিছুটা আঘাত লাগে। তখন সেখানে প্রিন্সেস আসে আর জিনানকে একটা রুমাল দেয় তার হাতের আঘাতটা মোছার জন্য। সে তাকে আড়ালে নিয়ে যায় কথা বলার জন্য। এটা যেহেতু জিনান ছিল, তাই সে অতীতের মতো ইবেল কনকুবাইন হতে চাইছিল না। সে প্রিন্সেসের সাথে ভালোভাবে কথা বলতে চাইছিল। দেখে মনে হচ্ছিল প্রিন্সেসও হয়তো তার সাথে ভালোভাবে কথা বলবে। তবে হঠাৎ করে সে জিনানের গলা চেপে ধরে আর তাকে মেরে ফেলার চেষ্টা করে। তবে ঠিক সময় সেখানে ফ্যাংজি এসে তাকে বাঁচিয়ে নেয়। ফ্যাংজি প্রিন্সেসকে বলে সে যেন তার ওয়াইফ আর তার কোনো ক্ষতি করার চেষ্টা না করে। তখন প্রিন্সেস বলে সেও তাদের মায়ের মতো একই ভুল করছে। তখন ফ্যাংজি বলে তার মা কোনো ভুল করেনি। মায়ের কথা উঠতে তারা দুজনে অনেক ইমোশনাল হয়ে যায়। এরপরের সিনে কোর্টের দৃশ্য দেখানো হয়। সেখানে কিম নামের একজন অফিসিয়াল প্রিন্সেসের মতোই ফ্যাংজিকে লিকে ছেড়ে দেওয়ার কথা বলছিল। কিম বলে লি একজন ইভেল, তার জন্য এ রাজ্যের অনেক ক্ষতি হবে। তবে ফ্যাংজি জিনানকে তার কাছে এনে বলে সে কিছুতে তার ওয়াইফের থেকে দূরে সরবে না। তখন কিম নামের লোকটা মাটিতে বারবার নিজের মাথা ঢোকাতে থাকে আর তাকে বলতে থাকে সে যেন লিকে ছেড়ে দেয়। এটা দেখে তার রাগ হয় আর সে তাকে বলে সে তাকে শাস্তি দেবে। পরের সিনে দেখানো হয় ফ্যাংজি একটা তীর নিশানা করছিল আর সেই নিশানার জায়গায় ছিল সে অফিসিয়াল কিম। ফ্যাংজি জিনানের হাতে ধনুকটা ধরিয়ে দেয় আর তাকে সে অফিসিয়ালকে মারতে বলে।
জিনান এটা করতে চাইছিল না, তবে ফ্যাংজি তার হাত দিয়ে জোর করে সে তীরটা চালিয়ে দেয়। তবে ঠিক সময় প্রিন্সেস এসে সে অফিসিয়ালকে বাঁচিয়ে নেয়। প্রিন্সেস আবারও জিনানকে ভুল বুঝতে থাকে আর বলতে থাকে সে এতটাই খারাপ যে একটা মানুষকে অকারণে মেরে ফেলতে চাইছে। ফ্যাংজি তার কথা কোনো পাত্তা দেয় না আর আবারও সে তীরটা হাতে নেয় আর কিমকে মারার জন্য নিশানা করে। প্রিন্সেস আবারও তার সামনে এসে দাঁড়ায় আর বলে সে কেন অকারণে মানুষকে মারছে। ফ্যাংজি বলে সে আমার ওয়াইফের ক্ষতি করতে এসেছে। যাই হোক, এই যাত্রায় প্রিন্সেস কিমকে বাঁচিয়ে নেয়। পরের সিনে দেখানো হয় ফ্যাংজি লিয়ানের কাছে যায় আর তাকে বলে সে আবারও জিনানের স্বপ্নে যেতে চায়। লিয়ান তাকে সাবধান করে দেয় সে যেন এত ঘন ঘন অন্যের স্বপ্নের মাঝে প্রবেশ না করে, এতে করে তারই ক্ষতি হবে। লিয়ানের কথা শুনে সে স্বপ্নের মাঝে যেতে নিষেধ করে দেয়। অন্যদিকে জিনান ফ্যাংজির কথা ভাবছিল, তখন তার মনে পড়ে প্রিন্সেস আর ফ্যাংজি দুজনে তাদের মাকে নিয়ে অনেক ইমোশনাল। জিনান প্রিন্সেসের সাথে ভালো সম্পর্ক করতে তাদের মা সম্পর্কে কিছু ইনফরমেশন কালেক্ট করে। সে অদ্ভুত একটা জায়গায় গিয়ে পৌঁছায়, তখন সেখানে কিছু গার্ড চেক করার জন্য আসলে ফ্যাংজি তাকে আড়ালে নিয়ে যায়। আর এতটা তাড়াহুড়ো করার বসে তাদের মধ্যে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। আর এই মোমেন্টটা অনেক অকওয়ার্ড ছিল। বাহির থেকে দেখে মনে হচ্ছিল না এখানে কোনো রকম ঘর থাকতে পারে। ফ্যাংজি সেখানকার সব জিনিসপত্র দেখতে থাকে। এসব জিনিসপত্র ফ্যাংজির মায়ের ছিল। জিনান একটা পুতুল হাতে নেয় আর সে পুতুলটার বর্ণনা দিতে থাকে। ফ্যাংজি ভাবে ঠিক একইভাবে তার মাও এই পুতুলটার বর্ণনা দিয়েছিল। জিনান হঠাৎ করে সেখানে একটা ব্রেসলেটের মতো জিনিস দেখতে পায় আর সেটা ধরতে গেলে সেখানে কিছু পাউডার বেরিয়ে আসে আর জিনান অজ্ঞান হয়ে যায়। ফ্যাংজি তাকে ঘরে নিয়ে শুইয়ে দেয়। জিনানের জ্ঞান ফিরছিল না দেখে ফ্যাংজি অনেক চিন্তিত হয়ে যায়, তাই সে ভাবে সে তার স্বপ্নের মধ্যে প্রবেশ করবে। আমাদের জিনানের স্বপ্নে দেখানো হয় সে একটা অদ্ভুত জায়গায় ছিল। সে ভাবতে থাকে এটা হয়তো তার স্বপ্ন। কৌতূহলবশত সে সামনের দিকে হাঁটতে হাঁটতে একটা ঘরে প্রবেশ করে, যেখানে কি মেয়েদের মতো ড্রেস পরে অদ্ভুতভাবে নাচছিল। হঠাৎ কিছু লাল কাপড় তার উপর আক্রমণ করে দেয়, তবে ঠিক সময় ফ্যাং এসে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। জিনান ভাবতে থাকে সে ব্যথা পেয়েছে, তার মানে এটা স্বপ্ন নয়। তখন সেখানে লাল কাপড়গুলো আবারও তাদের দিকে আসতে থাকে আর তাদেরকে ধরার চেষ্টা করে। তারা দূরে একটা জায়গায় গিয়ে থেমে যায়, তাই সে লাল কাপড়গুলো তাদের ধরতে পারছিল না। ফ্যাংজি জিনানকে সাবধানে থাকতে বলে, তবে জিনান বলে এটা একটা স্বপ্ন। তখন হঠাৎ করে লাল কাপড় ফ্যাংজিকে প্রায় ধরে ফেলতে যাবে। তখন ফ্যাংজিকে বাঁচাতে জিনান সামনে এসে দাঁড়ায় আর আঘাতটা তার গায়ে লেগে যায়। ফ্যাংজি তাকে বলতে থাকে সে যেন এখানে না ঘুমিয়ে পড়ে, কারণ স্বপ্নের মাধ্যমে সে ঘুমিয়ে পড়লে বাস্তবে সে জেগে উঠতে পারবে না। তবে জিনান আস্তে আস্তে অজ্ঞান হয়ে যেতে থাকে, তাই ফ্যাংজি আবারও কাজ ভেঙে বাস্তবে চলে আসে। আবার স্বপ্নের মাঝে ফ্যাংজিকে দেখে জিনানের সন্দেহ হয়। সে ভাবতে থাকে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এখানে এমন কিছু করছে যা হয়তো ফ্যাংজি তার থেকে লুকাচ্ছে। ফ্যাংজি আবারও লিয়ানের কাছে যায় আর তার স্বপ্নের ব্যাপারে তাকে সব খুলে বলে। লিয়ানের সাথে কথা বলা শেষ করে ফ্যাংজি জিনানের কাছে যায়। তখন সে একটা কানের দুল খুঁজছিল আর সে দুলটা তখন ফ্যাংজির কাছে ছিল। তাই ফ্যাংজি সে দুলটা তার কানে লাগিয়ে দিতে যায়, তবে এই দুলটা তার চুলে আটকে যায়। তখন সে স্বাভাবিকভাবে তার থেকে দুলটা নিয়ে নেয়। রাতের বেলা যখন জিনান ঘুমাচ্ছিল তখন ফ্যাংজি তার পাশে শুয়ে পড়ে আর তার সাথে কাটানো মুহূর্তের কথাগুলো ভাবতে থাকে। ফ্যাংজি জিনানের কপালে একটা কিস করতে চায়, তবে সে সেটা করতে পারে না। পরদিন সকালে জিনানের কাছে তার মেয়ের একটা চিঠি নিয়ে আসে আর এই চিঠিটা পড়ে জিনান জানতে পারে তাকে তার বাবার বাড়িতে যেতে হবে। পরদিনই ফ্যাং জিনের সাথে তার বাবার বাড়িতে এসে চলে যায়। জিনান তার বাবার কাছে গিয়ে প্রথমে তার কাছে ক্ষমা চায় কোর্টে তার সাথে খারাপ ব্যবহার করার জন্য। জিনানের বাবা জিনানের উপর রেগেছিল, তবে সেটা কোর্টের ব্যবহারের জন্য নয়। তার বাবা বলে সে এখানে কেন একটা বাচ্চা জন্ম দিতে পারেনি। ফ্যাংজি তাকে এতটা ভালোবাসে। তার বাবা তাকে জোর করে একটা মেডিসিন খাইয়ে দেয় যেন সে তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়। তাদের কথা থেকে আমরা জানতে পারি কনকুবাইন লিয়ের পিরিয়ড হতো না এই মেডিসিনের কারণে। এই মেডিসিনের কারণে সে তাড়াতাড়ি প্রেগনেন্ট হতে পারত। যাই হোক, এরপর তারা সবাই একসাথে খেতে বসে। জিনানের বাবা তার মেয়ের জামাই হিসেবে ফ্যাংজিনকে একটা চা খেতে দেয়। ফ্যাংজিন চাটা খেতে গেলে জিনান তাকে বাধা দেয়। সে মনে মনে ভাবতে থাকে তার বাবা হয়তো এই চায়ের মধ্যে কিছু মিশিয়েছে। তখন সেখানে প্রিন্সেস আসে আর সেও বলতে থাকে ফ্যাংজি এই রাজ্যের রাজা, তাই তার এভাবে যেখানে সেখানে খাওয়া দাওয়া করা ঠিক নয়। এতে করে জিনানের বাবা রেগে যায় আর বলে এটা তার শ্বশুর বাড়ি, সে কি তার মেয়ের জামাইয়ের ক্ষতি করবে নাকি। তাদের দুজনের ঝগড়া থামাতে ফ্যাংজি চাটা খেয়ে ফেলে। এটা দেখে প্রিন্সেস অনেক অপমানিত বোধ করে সেখান থেকে চলে যায়।
এরপরের সিনে দেখানো হয় ফেংজি অনেক ড্রাঙ্ক হয়ে আছে, তাই জিনান তাকে তার ঘরে নিয়ে আসে। ফেংজি তাকে তার পাশে বসায় আর রোমান্টিক রোমান্টিক কথা বলতে থাকে। সে চায়ের ভিতর কোনো একটা ড্রাগ মিশানো ছিল, যার কারণে ফেংজি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে থাকে আর সে জিনানকে কিস করতে যায়। তবে এটা লি নয়, জিনান মনে পড়ে সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল আর নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য হেয়ার পিন দিয়ে নিজের হাত কেটে ফেলে। আর এই অবস্থা দেখে জিনান ভাবতে থাকে সে তো এখন ফ্যাংজির ওয়াইফ, তাই তার উচিত তার হাজব্যান্ডকে সাহায্য করা। এটা ভেবে সে ফ্যাংজির কাছাকাছি যায় আর তাকে কিস করে। জিনান তার সাথে ঘনিষ্ঠ হওয়ার আগে সে তাকে অজ্ঞান করে দেয়। জিনানের জ্ঞান ফিরলে সে নিজেকে প্যালেসে দেখতে পায়। জিনান তার মেয়েদের থেকে জানতে পারে আজকে প্রিন্সেসের বিচার হবে, তাই ফ্যাংজিং আগেই কোর্টে চলে গিয়েছে। আমাদের কোর্টের দৃশ্য দেখানো হয়, কিছু অফিসিয়াল রাজার কাছে বিচার দেয় যে প্রিন্সেস নাকি তার ক্ষমতার অপব্যবহার করে, অনেক ছেলেদেরকে তার সাথে থাকার জন্য প্যালেসে নিয়ে আসে। এটা প্রমাণ করার জন্য সবাই মিলে প্রিন্সেসের প্যালেসের দিকে যেতে থাকে। জিনান এটা জানতে পেরে সেও প্রিন্সেসের প্যালেসের ভিতর যেতে চায়, তবে গার্ডরা তাকে ঢুকতে দেয় না। এদিকে ইংও কোনো একটা কাজে প্রিন্সেসের প্যালেস থেকে যেতে থাকে। জিনান দৌড়ে তাকে আটকানোর জন্য যেতে থাকে আর অফিসিয়ালরা প্রিন্সেসের প্যালেসের সামনে চলে আসে। তারা প্রিন্সেসের ঘরের দরজা খুলে দেখতে পায় সেখান থেকে লিয়ান বেরোচ্ছে। তখন তারা লিয়ানকে জিজ্ঞেস করে সে প্রিন্সেসের ঘরে রাতের বেলা কি করছে। লিয়ান বলে সে এই রাজ্যের অ্যাস্ট্রোনমার, প্রিন্সেস তাকে এখানে ডেকেছিল এই রাজ্য সম্পর্কে কিছু ফরচুন ট্রেনিং করার জন্য। দূর থেকে জিনান আর ফ্যাংজিং পুরো বিষয়টা দেখছিল। সমস্ত অফিসিয়ালরা সেখান থেকে চলে গেলে একই ঘর থেকে ইং বেরিয়ে আসে। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানানো হয় জিনান ইংকে থামায় আর তাকে সবকিছু খুলে বলে এ পরিকল্পনা করে। আসলে অফিসিয়ালরা ইংকে কাজের বাহানায় প্রিন্সেসের ঘরে পাঠিয়ে তাকে ফাঁসাতে চেয়েছিল। যাই হোক, প্রিন্সেসকে সাহায্য করায় প্রিন্সেস জিনানের উপর অনেক ইমপ্রেস হয়। তারা তিনজন একসাথে বসে কিছুক্ষণ কথাবার্তা বলে আর খুশি হয়ে সেখান থেকে চলে যায়। প্রিন্সেসের কাছে নিজেকে কিছু একটা ভালো প্রমাণ করাতে পেরে জিনান অনেক বেশি খুশি ছিল। সে যখন একা একা বকবক করছিল তখন সে খেয়াল করে ফ্যাংজি তার পাশে শুয়ে আছে। জিনান তাকে জিজ্ঞেস করে সে কি তাকে পছন্দ করে। ফ্যাংজি বলে হ্যাঁ, সে তাকে ভালোবাসে। তবে জিনান তাকে আবারও জিজ্ঞেস করে সে কি সত্যি তাকে ভালোবাসে। ফ্যাংজি আবারও একই উত্তর দেয়, কিন্তু জিনান রাগ করে শুয়ে পড়ে। জিনান ঘুমিয়ে পড়লে ফ্যাংজি তার কপালে একটা কিস করে আর এরপর সে শুয়ে পড়ে। জিনান চোখ খুলে ভাবতে থাকে ফ্যাংজি কিছুক্ষণ আগে এটা কি করলো। আমাদের জিনানের স্বপ্নের দৃশ্য দেখানো হয়, সে এবারে একটা রেস্টুরেন্টে ছিল। সে চারপাশে অবাক হয়ে দেখতে থাকে। সেখানে একটা রহস্যময় মহিলাকে দেখতে পায়। জিনান তার পিছু করে একটা ঘরের সামনে গিয়ে পৌঁছায়। সে ঘরের ভিতর একজন অফিসিয়াল এক মহিলার সাথে রাজ্যের নানা গুরুত্ব বিষয় নিয়ে কথা বলছিল। সেখানে দাঁড়িয়ে মুখোশ পরা একটা ছেলে ওয়েটারের ছদ্মবেশে তাদের সমস্ত কথা শুনছিল। সে অফিসিয়ালের কিছু একটা সন্দেহ হলে সে এগিয়ে যায়, তবে সে ছেলেটা তাকে উল্টো আটকে ফেলে। তখনই সেখানে খেয়াল করে দরজার বাইরে জিনান দাঁড়িয়ে আছে। তখন সে ছেলেটা জিনানকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। জিনান তাকে থামিয়ে তার মুখ থেকে মুখোশটা সরিয়ে দেখে এটা ফ্যাংজি। এদিকে সব গার্ডেরা তাদের দিকে এগিয়ে আসছিল, তাই ফ্যাংজি আবারও একটা কাজ ভেঙে বাস্তবে চলে আসে। আবারও নিজের স্বপ্নের মাধ্যমে ফ্যাংজিকে দেখে জিনানের সন্দেহ হয়, তাই তার মেট সানলাং নামের একজন মহিলাকে নিয়ে আসে আর বলে ইনি হচ্ছে ইম্পেরিয়াল ট্রেলার। এই মহিলাকে দেখে জিনান অনেক অবাক হয়। সে স্বপ্নে যে মহিলাকে দেখেছিল এটা সেই মহিলা। এ বিষয়ে সে কাউকে কিছুই বলে না। সে একা একাই এসব নিয়ে চিন্তা করতে থাকে। তার সন্দেহ হয় ফ্যাংজি হয়তো তার আসল পরিচয় জানে। ফ্যাংজি সব জেনেও তার সাথে শুধু অভিনয় করছে। এটা ভেবে সে তার মেয়েটকে জিজ্ঞেস করে ফ্যাংজি আগে তার সাথে কেমন ব্যবহার করত। মেয়েট জানে ফ্যাংজি সবসময় তার সাথে অনেক ভালো ব্যবহার করে, তবে ইদানিং সে কিছুটা অন্যরকম ব্যবহার করছে। যেমন আগে সে জিনানকে শুধু মূল্যবান সমস্ত অলংকার উপহার দিত, কিন্তু এখন সে ঐতিহ্যবাহী কিছু জিনিস উপহার দিচ্ছে। তখন জিনান একে একে সব বিষয় বুঝতে পারে আর সে জানে এই জিনিসগুলো সে কেন নিচ্ছে। ফ্যাংজি সবকিছুই জানে আর সে বারবার অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছে আর সব স্বপ্নের জায়গায় সে ফ্যাংজিকে দেখছে। সেটাও কাকতালীয় নয়। ফ্যাংজি তার স্বপ্নের মাধ্যমে ইনভেস্টিগেট করে। এসব বুঝতে পেরে তার অনেক রাগ হতে থাকে। তাকে রেগে যেতে দেখে ফ্যাংজি প্রথমে তার রাগ ভাঙানোর চেষ্টা করে, তবে সে পারে না। তাই সে তাকে খাবার খাওয়ার কথা বলে। জিনানও আস্তে আস্তে বেরিয়ে আসে। তার কিছু বলার আগে সেখানে একজন এসে খবর দেয় রানী তাদেরকে ডেকে পাঠিয়েছে। ফ্যাংজি আর জিনান তার সাথে দেখা করার জন্য যায়। এটা হচ্ছে বর্তমানের ইমপ্রেস। ফ্যাংজি কিন্তু অফিসিয়ালি রাজা নয়, অফিসিয়ালি এই রাজ্যের রানী হচ্ছে এই মহিলা। তবে সে ফ্যাংজির মা নয়। এ বিষয়ে আমরা বিস্তারিত সামনে জানতে পারবো। যেহেতু এ রাজ্যে ফ্যাংজি বাদে আর কোনো উত্তরাধিকারী ছিল না, তাই আপাতত তাকে রাজার দায়িত্ব দেওয়া হয়।
তারা টুকটাক কথা বলার পর রানী জিনানকে বলে তাদের বিয়ে এতদিন হয়ে যাওয়ার পর ফেংজি তাকে অনেক ভালোবাসে, সে আর কোনো কনকুবাইন রাখতে চায় না, তাই তাকে এ রাজ্যের উত্তরাধিকারী দিতে হবে। রাতের বেলা আমাদের দেখানো হয় রানীর পার্সোনাল মেড জিনানকে এসে শাস্তি স্বরূপ একটা ট্রেনিং দিচ্ছে। তখন ফেংজি এসে সে মেডকে চলে যেতে বলে আর নিজে জিনানের পাশে বসে। এরপর তারা সেখানে কাজ বাদ দিয়ে অনেক গল্প করতে থাকে। এর পরের দৃশ্যে দেখানো হয় যেখানে জিনান তার মডার্ন দুনিয়ার একটা জিনিস তার মেয়েকে দেখাচ্ছে। তখন তার পাশ দিয়ে একটা মেয়ে যাওয়ার সময় তাকে সম্মান জানায়। জিনান এই মেয়েটার সম্পর্কে জিজ্ঞেস করলে জানতে পারে কিছুদিন আগে রানী ফ্যাংজিয়ের জন্য একটা কনসার্ট সিলেকশনের সেরেমনির আয়োজন করেছে। ফ্যাংজি আবার নতুন করে কনসার্ট নেবে, এটা শুনে জিনান অনেক রেগে যায়। তাই ফ্যাংজি যখন তার সাথে কথা বলতে আসে তখন সে তার সাথে কথা বলতে চায় না। তবে ফ্যাংজি তাকে একটা প্রাচীন বই দেয় আর সেটা নেওয়ার জন্য তার সাথে কথা বলা শুরু করে। আর একটু পর দেখা যায় জিনান একটা কাঠের টুকরো খোদাই করে, সে তখন একটা হার্ট শেপ বানায়। জিনান ফ্যাংজিকে বলে এটা হচ্ছে তাদের ভালোবাসার প্রতীক। এটা শুনে ফ্যাংজিও একটা হার্ট বানায় আর নিজেটা জিনানের কাছে দিয়ে দেয় আর জিনানেরটা নিজের কাছে রেখে দেয়। তারা সেখানে অনেক ভালো সময় কাটাচ্ছিল। এই মোমেন্টটা আরো একটু সুন্দর হতে যাবে তখনই কেউ একজন এসে খবর দেয় কোর্টে কোনো একটা ঝামেলা হয়েছে। এরপর কোর্টে ইউ নামের একটা মেয়ে বলছিল সে ফ্যাংজির বাচ্চার মা হতে চলেছে। ফ্যাংজি অস্বীকার করে বলে সে মেয়েটাকে চিনেও না। তখন ইউ বলে কিছুদিন আগে লেটন ফেস্টিভ্যালে তার সাথে দেখা হয়েছিল আর এরপর সে প্রেগনেন্ট হয়। রানী যেহেতু একজন বংশধরের প্রয়োজন ছিল তাই সে এই মেয়েটার বাচ্চাকে মেনে নেয়। এদিকে ফ্যাংজি লিয়ানের সাথে আলোচনা করে আর বলে সে যেভাবেই হোক আসল সত্যিটা খুঁজে বের করবে। দেখা যায় ফ্যাংজি রাতের বেলা সে মেয়েটাকে ডেকেছে তার সাথে কথা বলার জন্য, তবে তারা কি কথা বলে তা আমাদের দেখানো হয় না। ওদিকে জিনান তার ব্যাগপত্র গুছিয়েছিল এখান থেকে চলে যাওয়ার জন্য। ফ্যাংজি তাকে অনেক আটকানোর চেষ্টা করে, তবে জিনান বলে তার টাকা পয়সা কিছু লাগবে না, সে এখানে তার হাজবেন্ডের কাছে থাকতে চায়, কিন্তু সে তো অন্য একটা মেয়ের সাথে থাকবে তাই সেখানে থাকতে চায় না। এটা বলে সে ফ্যাংজির দেওয়া হারটা ছুঁড়ে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। ওদিকে রানী ফ্যাংজিকে বলে যেহেতু ইউ তার বাচ্চার মা হতে চলেছে তাই তাকে ইউকে বিয়ে করতে হবে, সে খুব তাড়াতাড়ি তাদের বিয়ের আয়োজন করবে। অন্যদিকে আমাদের জিনানকে দেখানো হয় তার যখন ঘুম ভাঙে তখন সে তার সামনে প্রিন্সেসকে দেখতে পায়। প্রিন্সেস তার সাথে গল্প করতে থাকে। তখন একজন একটা গিফট বক্স দিয়ে যায়। জিনান বক্সটা খুলতে চায়। প্রিন্সেস আগেই তাকে বলে দিয়েছে এটার ভিতরে সে কিম নামে সে অফিসিয়ালের মাথা আছে। এটা শুনে জিনান ভয় পেয়ে যায়। তখন প্রিন্সেস তাকে বলে ফ্যাংজি কিভাবে তার সাথে মিলে সমস্ত খারাপ অফিসিয়ালদের ধরার চেষ্টা করছে শুধুমাত্র জিনানকে বিপদমুক্ত করার জন্য। তার এসব নিয়ে কথা বলছিল। তখন একজন এসে খবর দেয় ফ্যাংজির ওপর হামলা করে দিয়েছে আর সে এখন মৃত্যুর মুখে। সাথে সাথে তারা দুজনে দৌড়ে সেদিকে যায়। প্রিন্সেস আর জিনান ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে আর সবাই সেখান থেকে চলে গেলে জিনান ভিতরে যায়। জিনান অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল ফ্যাংজির এই অবস্থা দেখে। তখন ফ্যাংজি তাকে খুলে বলে ইউর বাচ্চাটার বাবা সে নয় আর তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তখন আমাদের তাদের ওই রাতের দৃশ্য দেখানো হয়। ফ্যাংজি ভয় দেখিয়ে ইউকে সব সত্যি কথা বলতে বললে তখন ইউ ভয় পেয়ে যায় আর তাকে তার সত্যি কথা বলে দেয়। ইউ বলে সে সত্যি প্রেগনেন্ট, কিন্তু তার প্রেমিক তাকে ছেড়ে চলে গিয়েছে, তাই সে ফ্যাংজির ওপর এই দোষটা চাপিয়েছে। এসব শুনে জিনান আরো বেশি ইমোশনাল হয়ে যায় আর তার কাছে ক্ষমা চাইতে থাকে। আর এরপর ফ্যাংজি তাকে তার ফিলিংস কনফেস করে আর তারা এখানে সুন্দর একটি সময় কাটায়। আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়, তারা দুজনে গল্প করছিল। তখন ফ্যাংজি বলে সে প্রিন্সেসের জন্মদিনে তাকে একটা গিফট দেবে। সে জিনানকে সেই গিফটটা দেখায়। জিনান গিফটটা দেখে অনেক অবাক হয়, কারণ ফ্যাংজির থেকে সে জানতে পারে এটা তার মায়ের ছিল। জিনান যে মডার্ন দুনিয়া থেকে এখানে এসেছে সেটা ফ্যাংজি জানতো আর সে সেটা জিনানের কাছে স্বীকারও করেছে। যাই হোক, জিনান বলে ইতিহাসে লেখা আছে এই ব্রেসলেটটা প্রিন্সেসের। সে এটাও বলে ফ্যাংজি আর কনকুবাইন লিকে ইবেল হিসাবে বাস্তবায়ন করা হয়েছে আর প্রিন্সেসকে ভালো বলা হয়েছে। জিনান ফ্যাংজির থেকে তার মায়ের সম্পর্কে আরো কথা শুনতে পায় আর ভাবতে থাকে মডার্ন দুনিয়ায় তার মাস্টার তাকে এসব কথাই বলেছিল। তারা বলতে থাকে তার মানে ফ্যাংজির মা জানতো যে তাকে ইতিহাসে তুলে ধরা হবে। তাহলে প্রশ্ন হচ্ছে জিনানের মাস্টার এসব কথা কিভাবে জানলো? তার এসব নিয়ে অনেক চিন্তা হতে থাকে। তখন ফ্যাংজি জিনানকে শান্ত হতে বলে আর বলে তারা এই বিষয়টা একসাথে সমাধান করবে। এদিকে লিয়ের বাবার কাছে একজন জিনের হাতের লেখা একটি চিঠি দিয়ে যায়। লিয়ের বাবা এটা দেখে বুঝতে পারে এখন লিয়ের জায়গায় যে আছে সে আসল লি নয়, সে অন্য কেউ। আমাদের দেখানো হয় ইউ সহ তার যেসব অফিসিয়ালরা ছিল তাদের সবাইকে কেউ মেরে ফেলেছে।
ফ্যাংজি আর জিনান ইনভেস্টিগেট করতে করতে একটা ফুলের সন্ধান পায়। ডাক্তার সে ফুলকে চেক করে আর তারা জানতে পারে এই ফুলটা একটা বিষাক্ত ফুল। তবে ফুলটা কোনো মানুষকে সাথে সাথে মেরে ফেলে না, আস্তে আস্তে সে মানুষটার ভিতর থেকে তাকে শেষ করে দেয়। ফ্যাংজি ভাবে এই ফুলটা সবসময় তার মায়ের কাছে থাকতো। সে তার মাকে জিজ্ঞেস করছিল এই ফুলটা কেন সবসময় সে তার সাথে রাখে, তবে তার মা উত্তর দিয়েছিল সেই বিষয়ে জানে না। তার ঘরে রোজ এই ফুলটা দিয়ে যাওয়া হয়, আর ফুলটা যেহেতু দেখতে সুন্দর তাই সেও এটাকে সাথে রেখে দিয়েছে। তারা দুজনে বুঝতে পারে তার মাকে কেউ ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। এদিকে তারা ভাবতে থাকে সে হয়তো অসুস্থের কারণে মারা গিয়েছে, কিন্তু এই কাজটা কে করতে পারে। আমাদের কোর্টের দৃশ্য দেখানো হয়। আজকে ফ্যাংজি সবাইকে জানায় যে আজ তারা একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছে। লিয়ের বাবার সামনে সে ফুলটা রাখা হয় আর তাকে একটা ড্রিঙ্ক দেওয়া হয়। সে খুব সহজে বুঝতে পারে এই ফুল আর এই ড্রিঙ্কের সাথে বিষ মেশানো আছে, তাই সে দাঁড়িয়ে যায় আর তাদেরকে বলতে থাকে তারা কি তাকে মারতে চেয়েছে। এটা বলতেই ফ্যাংজি আর জিনান বুঝতে পারে এটাই হচ্ছে সেই লোক যাকে তারা খুঁজছে। এতক্ষণ তারা নিশ্চিত ছিল না, তবে এখন তারা নিশ্চিত হলো। ফ্যাংজি তাকে জিজ্ঞেস করে সে তার মাকে কেন মারলো। লিয়ের বাবা বলে তার মা একটা ইভিল ছিল, এ রাজ্যে সবাই তাকে মারতে চাইতো। সে ফ্যাংজিকে বলে তোমার মতো তোমার বাবাও তোমার মাকে অনেক বেশি ভালোবাসতো, সে কারণে কেউ কখনো তাকে কিছু বলার সাহস পায়নি। এজন্য তারা সব অফিসিয়ালরা মিলে এই পরিকল্পনা করে তার মাকে মেরে ফেলেছে। এসব শুনে ফ্যাংজি অনেক রেগে যায় আর লিয়ের বাবার গলায় তলোয়ার ধরে। জিনান তাকে আটকানোর চেষ্টা করে, কেননা সে যদি তাকে মেরে ফেলে তাহলে সবাই তাকে বেশি করে ইভেল বলবে। ফ্যাংজিকে যেন সবাই শয়তান বলে এটাই চাইছিল লির বাবা, তাই সে নিজের গলাটা কেটে ফেলে। সেখানে থাকা একজন অফিসিয়াল উঠে আসে আর তার বিরুদ্ধে কথা বলতে থাকে। সে রাজাকে অর্থাৎ ফ্যাংজিকে অনুরোধ করে সে যেন তার কনকুবাইনকে ছেড়ে দেয়। একে একে সব অফিসিয়ালরা অনুরোধ করতে থাকে। আসলে তারা সবাই মনে করছিল কনকুবাইন লি একটা শয়তান, আর সে মূলত ফ্যাংজিকে দিয়ে সব খারাপ কাজ করাচ্ছে। যে অফিসিয়ালটা সবাইকে উস্কাচ্ছিল ফ্যাংজি সেই অফিসিয়ালকে মেরে ফেলে আর বাকিদের জিজ্ঞেস করে তারা কি এখনো চায় তার কনকুবাইনকে ছেড়ে দেবে। তখন পানের ভয়ে সবাই বলতে থাকে তারা এমন কিছু বলেনি, তাদের যেন ফ্যাংজি ক্ষমা করে দেয়। ফ্যাংজি সব অফিসিয়ালদের বন্দি করতে বলে। তখন একজন অফিসিয়াল ফ্যাংজিকে মারার জন্য আসলে জিনান তার সামনে এসে দাঁড়ায়। এতে করে জিনান কিছুটা আঘাত লাগে এবং সে মাটিতে পড়ে যায়। সে ভাবতে থাকে ইতিহাসে কিছুই সে বদলাতে পারল না। আবারও কনকুবাইন লি মাটিতে পড়ে মাথায় আঘাত পাওয়ার জন্য মারা যায়। এরপরে সিনে দেখানো হয় জিনানকে ডাক্তার বলে তার শরীরে কোনো ক্ষত হয়নি, তবে তার মাথায় প্রচণ্ড জোরে আঘাত লেগেছে। এখন সে একটা স্বপ্নের মাঝে আছে, তাই সে এখন সুস্থ হয়ে উঠবে নাকি মারা যাবে এটা তার উপর নির্ভর করে। স্বপ্নের কথা শুনে ফ্যাংজি সিদ্ধান্ত নেয় সে এবার জিনানের স্বপ্নের মাঝে প্রবেশ করবে। স্বপ্নের মাঝে প্রবেশ করে সে জিনানকে তার মডার্ন দুনিয়ার পোশাকে দেখে। জিনান ফ্যাংজির মায়ের চিঠিটার সামনে নিয়ে বসেছিল। তার সাথে কোনো কথা বলার আগেই সে আবার বর্তমানে ফিরে আসে। কিছুক্ষণ পর যখন জিনানের জ্ঞান ফিরে আসে তখন ডাক্তার তাকে চেক করে জানায় জিনান আগের থেকে অনেক ভালো আছে। আমাদের ফ্যাংজিকে দেখানো হয় সে জেলের ভিতরে একজন অফিসিয়ালকে অনেক অত্যাচার করছিল। এক পর্যায়ে সে অফিসিয়ালকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু আমাদের একটা জিনিস এখনো স্পষ্ট করা হয়নি এখানে আসলে ইভেল টাইপের কে, জিনান নাকি কনকুবাইন লি ছিল। যাই হোক, সেখানে তখন জিনান চলে আসে। জিনানের সামনে সে একটা লোককে হত্যা করেছে এটা ভাবতেই তার অনেক গিল্টি ফিল হতে থাকে। জিনানও এই দৃশ্যটা দেখে অনেক ভয় পেয়ে যায় আর সে ভাবতে থাকে সে কিছুই বদলাতে পারল না। ফ্যাংজি আগের মতোই ইভেল রয়ে গেছে। এসব দেখে ফ্যাংজি একা একা বসেছিল। জিনান তাকে গিয়ে জড়িয়ে ধরে আর তাকে সান্ত্বনা দেয়। এরপরের সিনে দেখানো হয় জিনান খুশি মনে কাজ করছিল, মনে হচ্ছিল সবকিছু ঠিক হয়ে গিয়েছে। তার কাছে ফ্যাংজি আসলে সে তার সাথে এমন ভালোভাবে কথা বলতে থাকে যেন কিছুই হয়নি। তবে ফ্যাংজিকে দেখে মনে হচ্ছিল তার মন ভালো নেই। হঠাৎ ফ্যাংজি জিনানকে ঘরের ভিতর বন্ধ করে সেখান থেকে চলে যায়। জিনান তাকে বারবার ডাকতে থাকে, তবে ফ্যাংজি কোনো সাড়া দেয় না। ফ্যাংজি এরপর লিয়ানের সাথে কথা বলে জানতে পারে জিনান এই প্রাচীন যুগে বেশি দিন থাকতে পারবে না। সে যদি এখানে থাকতে চায় তাহলে সে কিছুদিনের মধ্যে মারা যাবে। এটা শুনে ফ্যাংজি অনেক কষ্ট পায়, তাই সে কিছু খাবার নিয়ে জিনানের সাথে দেখা করতে যায় আর জিনানকে সবকিছু খুলে বলে। এটা শুনে জিনান অনেক রেগে যায় আর বলে সে যদি এক মুহূর্ত বেঁচে থাকে তাহলে সেটা তার সাথে থাকতে চায়। তবে ফ্যাংজি তার কোনো কথা শুনে না আর তাকে ফেলে চলে যায়। হঠাৎ করে জিনান চোখ খুলে দেখতে পায় সে মডার্ন দুনিয়াতে চলে এসেছে। সাথে সাথে সে হিস্ট্রি বুক খুলে জানতে পারে ফ্যাংজি আগুনে পুড়ে মারা গিয়েছিল। কিছুক্ষণ পর দেখা যায় জিনান আবারও প্রাচীন যুগে চলে এসেছে।
যদি সত্যি হিস্ট্রিটা বদলে যায় আর ফ্যাংজি মারা যায়, তাহলে জিনান কিভাবে আবার অতীতে গেল? দেখা যায় ফেংজি তাকে জোর করে একটা জায়গায় নিয়ে যায় আর হাত পা বেঁধে সেখানে ফেলে রাখে। জিনান তাকে বারবার ছেড়ে দিতে বলছিল, তবে ফেংজি তাকে ছাড়ে না। আর সে শেষবারের মতো তাকে কিস করে। চাঁদের রং পরিবর্তন হতে থাকে, একটা নির্দিষ্ট সময় হলে জিনান সেখান থেকে চলে যাবে। এদিকে দেখা যায় প্রিন্সেস সব সৈন্যদের সাথে লড়াই করে সামনে এগোচ্ছে। শেষ পর্যন্ত সে ফেংজি আর জিনানের কাছে পৌঁছে যায়। একটু পর দেখা যায় তারা সবাই একসাথে বসে কথা বলছিল। প্রিন্সেস বলে তার মায়ের মৃত্যু কোনো অফিসিয়ালের কারণে হয়নি, তার মায়ের মৃত্যুর পিছনে অন্য কেউ আছে। এতদিন পর্যন্ত ফেংজি মনে করত তার মা তাকে একটুও ভালোবাসতো না, তবে প্রিন্সেসের কথা থেকে সে জানতে পারে তার মা শেষ মুহূর্ত তাকে ফেংজির খেয়াল রাখতে বলেছিল। এখানে ফেংজি জিনানের কাছে ক্ষমা চায় তাকে তার থেকে দূরে সরানোর জন্য। তাদের দুজনের কথাবার্তা শুনে প্রিন্সেস মনে সাহস জোগায় আর লিয়ানের কাছে যায়। তবে প্রিন্সেস তার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু লিয়ান তার সাথে তেমনভাবে কথা বলছিল না। তারা সেখানে একটা বিয়ের কাগজ দেখতে পায়। এটা ছিল প্রিন্সেস আর লিয়ানের বিয়ের কাগজ। ছোটবেলা থেকে তারা একে অপরকে পছন্দ করত আর সিদ্ধান্ত নিয়েছে একে অপরকে বিয়ে করবে। তবে প্রিন্সেস যেহেতু একটা রাজ্যের প্রিন্সেস ছিল, পাশাপাশি জেনারেলও, আর লিয়ান যেহেতু সাধারণ একজন ছেলে, তাই তাদের বিয়েটা আর হয়ে ওঠেনি। এখানে প্রিন্সেস সবকিছু ঠিক করতে চাইছিল, তবে লিয়ান কোনো কারণে তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তারা নিজেদের কাছে থাকা একে অপরের শেষ স্মৃতিটুকু একে অপরকে ফিরিয়ে দেয় এবং প্রিন্সেস সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। আর আমরা দেখতে পাই লিয়ানের মুখ থেকে রক্ত বের হচ্ছে। দেখে বোঝাই যাচ্ছে সে অনেক অসুস্থ। লিয়ান তার অসুস্থ শরীর নিয়ে ফেংজির কাছে যায় আর বলে সে কিছু তথ্য পেয়েছে। তার রানীর উপর সন্দেহ হচ্ছে, তাই ফেংজি যেন তার স্বপ্নের মাঝে প্রবেশ করে। স্বপ্নের মাঝে প্রবেশ করার জন্য একটা শর্ত ছিল, কারণ স্বপ্নের মাঝে প্রবেশ করতে হলে যার স্বপ্নে প্রবেশ করবে তার মাথার পেছনে হাত রাখতে হবে। ফেংজি রানীর কাছে যায় আর কৌশলে তার মাথার পেছনে হাত দেয়। এদিকে জিনান আর লিয়ান অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল যেন ফেংজির কাজটা ঠিকমতো হয়ে যায়। তখন ফেংজি এসে জানায় সে সবকিছু ঠিকমতো করছিল, তবে সে কিছুতে তার স্বপ্নের মাঝে প্রবেশ করতে পারছে না। লিয়ান বলে সে এত চেষ্টার পরও যখন স্বপ্নের মাধ্যমে প্রবেশ করতে পারছে না, এর মানে হচ্ছে তার মেন্টালিটি অনেক স্ট্রং। তবে তারা হার মানে না। রানী মাঝে মাঝে মাথা ব্যথার জন্য ঘুমাতে পারতো না। তাই একদিন রাতে ফেংজি রানীর কাছে যায় আর তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এবার ফেংজি জিনানকে সাথে নিয়ে যায় আর তার স্বপ্নের মাঝে প্রবেশ করতে সক্ষম হয়। তারা সেই সময় চলে যায় যখন ফেংজির মা অনেক অসুস্থ ছিল। সে তার মারা যাওয়ার আগে তার বোন অর্থাৎ বর্তমান রানীর কাছে একটা চিঠি দিয়েছিল আর বলে গিয়েছিল তার সন্তানদের খেয়াল রাখতে। ফেংজি তার মায়ের কাছে যেতে চাইলে, তবে জিয়ান তাকে বলে এটা স্বপ্ন, তাই সে যেন এখানে না যায়। একটু পরেই দেখা যায় রানী একটা লোকের সাথে দেখা করেছে। তাদের কথাবার্তা থেকে ফেংজি আর জিনান জানতে পারে ফেংজির মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে বর্তমান রানী ফেংজির বাবাকে মেরে ফেলেছে আর সিংহাসনে বসেছে। ফেংজি যেন কোনো রাজা হতে না পারে সেজন্য তাদের নামে গুজব ছড়িয়ে রেখেছে। সে ফেংজির বাচ্চার জন্য তাড়াহুড়ো করছিল, কেননা সে তার নাতিকে অর্থাৎ ফেংজির বাচ্চাকে নিজের মতো করে বড় করে সিংহাসনে নিজের হাত রাখতে চাইছিল। স্বপ্নের মাঝে তারা কোর্টে যায় এবং দেখে বর্তমান রানী সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। কোর্টের মাঝে জিনান ফেংজির সাথে কথা বলছিল দেখে রানী সেখানে চলে আসে। তখন জিনান ফেংজিকে প্রোটেক্ট করে দাঁড়ায় যেন রানী ফেংজির মুখ দেখতে না পায়। তবে শেষ পর্যন্ত রানী ফেংজির মুখ দেখে ফেলে আর গার্ডদেরকে হুকুম দেয় যেন তারা ফেংজিকে মেরে ফেলে। অবস্থা খারাপ দেখে জিনান ফেংজির হাতে থাকা কাছের টুকরো ভেঙে বর্তমানে চলে আসে। বর্তমানে ফিরে ফেংজি অনেক চুপচাপ ছিল, কারণ সে কখনো ভাবতে পারেনি তার আন্টি তার সাথে এমন করবে, কারণ সে ছোটবেলা থেকে তাকে মানুষ করেছে। পুরোটা সময় জিনান ফেংজির পাশে বসেছিল আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। ফেংজি রানীর সাথে দেখা করতে যায় আর তাকে বুঝিয়ে দেয় সে তার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে। ফেংজি চলে গেলে রানী ভাবতে থাকে সে ইচ্ছে করেই ফেংজিকে তার স্বপ্নের মাঝে প্রবেশ করতে দিয়েছে, অর্থাৎ এই স্বপ্নের বিষয়টা রানী নিজেও জানতো। ফেংজি সবকিছু জেনে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ভুল করে। দেখা যায় সত্যি ফেংজি অনেক রেগেছিল আর সে রানীর উপর আক্রমণ করার কথা ভাবে। সে জিনানেরও কোনো কথা শোনে না। জিনান তাকে বোঝাতে না পারে প্রিন্সেসকে বলে রানী এত বছর ধরে সবকিছু পরিকল্পনা করছে, এত সহজে তারা সবকিছু জানতে পেরে গেল আর এত সহজে আক্রমণ করে দিয়ে তারা জিতে যাবে, এটা কখনোই সম্ভব না। প্রিন্সেস বিষয়টা দেখার কথা বলে চলে যায়। আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, সেখানে জিনান আর ইং কিছু জিনিস নেয় আর একটা দিক নির্দেশন যন্ত্র নিয়ে কোনো একটা জায়গায় যাচ্ছিল। জিনান তার মডার্ন দুনিয়া একটা পাহাড়ের ধ্বংসস্তূপের নিচে কিছু মূল্যবান জিনিস দেখতে পেয়েছিল, তাই সে এই প্রাচীন যুগে এসেও নিচে কিছু মূল্যবান জিনিস রাখতে চায়।
যেন সে পরবর্তীতে মডার্ন দুনিয়ায় ফিরে গেলে সেগুলো খুঁজে পায়। ইং বলতে থাকে সে এত নিশ্চিত কিভাবে যে পাহাড়টা ধ্বংস হবে। কিছুক্ষণ পর দেখা যায় সে পাহাড়টা সত্যিই ভেঙে পড়ে, তবে এর মাঝে তারা কাজ শেষ করে ফেলেছিল। জিনান খুশি হয়ে বলে এখন 1000 বছর পরে গিয়েও সে এই আর্কিওলজিস্ট থাকবে, তখন সেখান থেকে মূল্যবান জিনিসগুলো বের করে নেবে। দেখানো হয় ফ্যাংজি আবার রানীর সাথে দেখা করতে যায়, তখন রানী সবকিছু স্বীকার করে আর তাকে তার মায়ের একটা বক্স দেয়। ফ্যাং তার ঘরে এসে বক্সটা খুলে এবং সেখানে একটা ব্রেসলেট পায়। তার মায়ের কথা মনে পড়ে সে ব্রেসলেটটা পরে ঘুমিয়ে যায়। রানী কথা থেকে আমরা জানতে পারি এই ব্রেসলেটটাতে এমন কিছু আছে যার জন্য ফ্যাংজি একটা গভীর স্বপ্নের মাঝে ঢুকে যাবে। সে চাইলে সেখান থেকে বেরোতে পারবে না। এদিকে বিপদ সংকেত দেখে প্রিন্সেস তার সৈন্যদের নিয়ে প্যালেসের উপর আক্রমণ করে দেয়। জিনান যখন ফিরে আসছিল তখন সেও একটা লোকের থেকে কিছু তথ্য জানতে পারে, আর সাথে সাথে ফিরে এসে দেখে ফ্যাংজি প্যালেসের চারপাশে আগুন জ্বলছে আর ফ্যাংজি ঘুমাচ্ছিল। সে অনেক চেষ্টা করেও তাকে জাগাতে ব্যর্থ হয়। তখন সে বুঝতে পারে ফ্যাংজি স্বপ্নের মাঝে আছে, তাই সে স্বপ্নের মাঝে প্রবেশ করে। ফ্যাংজি তার মা আর বোনের সাথে অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। জিনান ফ্যাংজির মাকে দেখে অনেক অবাক হয়, কেননা মডার্ন দুনিয়ায় এটাই ছিল তার মাস্টার। সে সেখানে তার মাস্টারের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে আর ফ্যাংজিকে বোঝায় এটা তার স্বপ্ন। ফ্যাংজি নিজেও এটা বুঝতে পারছিল, তবে সে এখন এটা থেকে বের হতে পারছিল না। জিনান তাকে অনেক বুঝিয়ে রাজি করিয়ে ফেলে এই স্বপ্ন থেকে বেরোনোর জন্য। তখন ফ্যাংজি শেষবারের মতো তার মায়ের সাথে দেখা করতে যায়। তার মা তাকে একটা বাটিতে স্যুপ খেতে দেয় আর বলে সে তার সন্তানদেরকে অনেক ভালোবাসে, এজন্য সে তার সন্তানদেরকে বাঁচাতে 1000 বছর পরও ফিরে এসেছে। ফ্যাংজি অনেক ইমোশনাল হয়ে যায় আর তার হাতের বাটিটা ভেঙে ফেলে, আর সাথে সাথে সে বর্তমানে ফিরে আসে। এদিকে প্রিন্সেস লড়াই করতে করতে রাজসভায় চলে এসেছিল, যেখানে রানী আগে থেকে উপস্থিত ছিল। প্রিন্সেস তার সমস্ত কুকর্মের প্রমাণ দেয় আর এটাও বলে তার মা তার পরিবর্তে তার ভাইকে রাজা করে গিয়েছিল, তবে সে রানী নিজে বসে আছে এই রাজার স্থানে। রানী বলে তুমি আমার সাথে কথা বলছো, অথচ তুমি কি জানো তোমার ভাই কেমন আছে? রানী প্রিন্সেসকে ফ্যাংজির কথা বলে দুর্বল করতে চাইছিল, তবে ইং পেছন থেকে এসে তাকে মেরে ফেলে। প্রিন্সেস তাড়াতাড়ি ফ্যাংজির কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। ফ্যাংজি প্রিন্সেসকে এই রাজ্যের দায়িত্ব তুলে নিতে বলে, তবে প্রিন্সেস বলে তার মা তাকে রাজা হিসেবে দেখতে চেয়েছিল। ফ্যাংজি জানায় সে এই রাজ্যের দায়িত্ব নিতে চায় না, সে জিনানের সাথে সাধারণ মানুষের মতো জীবন কাটাতে চায়। তখন সেখানে লিয়ান আসে আর তাদের সবার থেকে বিদায় নেয়। সে প্রিন্সেসের কাছেও ক্ষমা চায় তার সাথে না থাকার জন্য। লিয়ান সেখান থেকে চলে গেলে প্রিন্সেস অনেক কষ্ট পায়। সে কেন চলে যাচ্ছিল প্রিন্সেসকে এ কথাটা বলে যায় না। যাই হোক, পরদিন প্রিন্সেসের রানী হিসেবে অভিষেক হয় আর লিয়ান কোনো অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তাকে দেখে আমরা বুঝতে পারি সে জীবনের অন্তিম মুহূর্ত পার করছিল। কিছুদিনের মধ্যে সে হয়তো মারা যাবে, আর সেজন্যই সে প্রিন্সেসের জীবন থেকে দূরে সরে এসেছে। আমাদের মডার্ন দুনিয়া দেখানো হয়, যেখানে এক মিউজিয়ামে একজন গাইডের কিছু ভিজিটরদের প্রাচীন রাজ্যের রাজা আর তার কনকুবাইন সম্পর্কে বলতে থাকে। ইতিহাসে এখন ফ্যাংজি আর তার কনকুবাইন লিকে ইবেল হিসাবে বাস্তবায়ন করা হয় না। সবাই সব সত্যিটা জানতে পেরেছে, অর্থাৎ ফ্যাংজির মায়ের উদ্দেশ্য সফল হয়েছে। এর মানে হচ্ছে লিয়ান সে অতীতটাকে বদলাতে পেরেছে। ড্রামার শেষ দৃশ্যে আমাদের প্রাচীন যুগকে দেখানো হয়। জিনান এখন প্রাচীন যুগে বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করতে থাকে, যেন ভবিষ্যতে সে আর্কিওলজিস্ট হিসেবে এগুলো খুঁজে পায়। এবার তার সাথে ফ্যাংজিও ছিল, আর এভাবে সাধারণ মানুষের মতো তারা পুরো পৃথিবী ঘুরতে থাকে আর বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করতে থাকে। এই হ্যাপি মোমেন্টের মাধ্যমে এই সুন্দর ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। আমি আশা করি এই ড্রামাটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে।